ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের দাগের আইতে বলেছে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। দুইতে বলেছে বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি। ৩ মেগালিথ হলো বড় পাথরের সমাধি। ৪ জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। ৫ ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। ৬ ত্রিপিটক যে ভাষায় রচিত তা হলো পালি। ৭ শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। ৮ বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ৯ গুপ্ত যুগে ব্রাহ্মণ আর ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদারকে বলা হয় অগ্রহার প্রথা। ১০ রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। ১১ হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন স্কন্দগুপ্ত। ১২ দিনার এবং সুবর্ণ চালু করে গুপ্ত শাসকেরা। ১৩ সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হয়েছে হাতকে। ১৪ শক শাসনের প্রধান বাধা ছিল পল্লব শাসকেরা। ২ এর আইতে বলেছে বৈদিক যুগের রত্নীন কাদের বলা হয়। লিখবে বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নীন বলা হতো। ২ বলেছে বেদের অপর নাম কি শ্রুতি। ৩ একলব্যের গুরুর নাম দ্রোণাচার্য। ৪ বলেছে স্ত্রীধন কাকে বলে। গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। বিতে স্তম্ভ মেলানো দিয়েছে। আয়তে মৃচ্ছ কোটিকম হচ্ছে শূদ্রক। ২ অভিজ্ঞান শকুন্তলম কালিদাস। ৩ পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। ৪ অমর্ক সমরসিংহ। সি এর শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন নেপালে তরাই অঞ্চলে। ২ পার্শ্বনাথ ছিলেন ২৩তম তীর্থঙ্কর। ৩ সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেন। ৪ সাতবাহন বংশের প্রথম শাসক শিমু। ডিতে সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। আয়তে বলেছে সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। সত্য। ২ সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। সত্য। ৩ আসি ৩ এর আয়তে দিয়েছে চতুরাশ্রম কি। লিখবে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের ৪টি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই ৪টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। ২ দিয়েছে চতুর্জাম কি। লিখবে জৈন ধর্মে ৪টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো ১ কোনো প্রাণী হত্যা না করা। ২ মিথ্যে কথা না বলা। ৩ অন্যের জিনিস ছিনিয়ে না নেয়া। ৪ নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই ৪টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি ৪টিকে একসঙ্গে বলা হয় চতুর্জাম ব্রত। এই পর্যন্ত। ৩ দিয়েছে দিগম্বর এবং শ্বেতাম্বর কাদের বলা হয়। লিখবে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে এক ভয়ানক দুর্ভিক্ষ হয়। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যান। এই চলে যাওয়া থেকেই জৈনদের মধ্যে ২টি ভাগ হয়ে যায়। দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি বর্ধমান মহাবীরের পথকে কঠোরভাবে মেনে চলতেন। মহাবীরের মতোই ভদ্রবাহু তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এই জন্য তাদের দিগম্বর বলা হয়। অন্যদিকে উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটি সাদা কাপড় ব্যবহারে পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত হয়। ৪ দিয়েছে ত্রিপিটক কি। লিখবে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক প্রধান গ্রন্থ। সুত্ত পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক এই ৩টি ভাগ নিয়ে ত্রিপিটক। পিটক কথার মানে হলো ঝুড়ি। ৩টি সংকলনকে ৩টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সুত্ত পিটক হলো গৌতম বুদ্ধ আর তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। বিনয় পিটকে বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধম্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। এগুলো সবই পালি ভাষায় লেখা। যেহেতু ২ নম্বর আছে এই পর্যন্ত লিখে দেবে। ৫ দিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকারি বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসকদের বা ক্ষত্রপদের উচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন শকদের শত্রু বা অরি, তাই তাকে সকারি বলা হয়।
ছয়তে দিয়েছে দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? লিখবে প্রাচীন ভারতীয় হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর হাজার বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল এবং উত্তর ভারতে গঙ্গা নদীর উপত্যকায় এই নগরায়ণ হয়েছিল। ছয়তে বলেছে অগ্রহার ব্যবস্থা কি? লিখবে গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এইসব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। 2 নাম্বার আছে, তাই জন্য এটা লিখে দেবে। অগ্রহার ব্যবস্থার ফলটা লেখার দরকার নেই। 7 দিয়েছে রেশম পথ কি? এগুলো 2 নাম্বারের আছে, শুধু কি জানতে চেয়েছে, তো সেই জন্য ফলটা লেখার দরকার নেই। রেশম পথ কি যেমন, এটা যেহেতু 2 নাম্বার আছে এখান থেকে এতটা লিখবে শুধু, বা এই পর্যন্ত লিখে দেবে। রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশকর হয়ে বিভিন্ন পথে রোম আর ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছাতো। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। 9তে বলেছে জবনিকা কি? লিখবে জবনিকা বলতে সংস্কৃত ভাষায় নাটকের পর্দা বোঝায়। জবন শব্দ থেকে জবনিকা শব্দের উৎপত্তি। জবন বলতে অহিন্দু বিদেশিদের বোঝাতো। গ্রিকরাই পর্দা ফেলার প্রথা চালু করেছিল। তাদের জবন নাম থেকেই জবনিকা শব্দটি তৈরি হয়েছিল। 4 আয়তে বলেছে পরবর্তী বৈদিক যুগে বর্ণপ্রথা থেকে কিভাবে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছিল। লিখবে ঋগ্বেদের শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায়। পরবর্তী বৈদিক সমাজে বর্ণপ্রথা জাঁকিয়ে বসতে শুরু করে, সেখানে বর্ণ বলতে আর গায়ের রং বোঝাতো না। পরবর্তী বৈদিক যুগে 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। এই 4 বর্ণকে জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করা শুরু হতে থাকে, আর তার থেকেই জাতিভেদ প্রথা সৃষ্টি বলে অনেকে মনে করেন। অথবাতে বলেছে মগধ কিভাবে সবথেকে শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল। লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়েছিল। মগধের শক্তিশালী হওয়ার কারণ এক হচ্ছে মগধের অবস্থান। মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা, ফলে বাইরে কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না। অর্থনৈতিক সমৃদ্ধি, গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধের কৃষি জমিতে প্রচুর ফসল হতো। মগধে লোহা এবং তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত। জলপথ আর স্থলপথে মগধে ব্যবসা বাণিজ্য চলত। রণহস্তির প্রাচুর্য, মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন। এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান। এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা আর অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। তিরেতে দিয়েছে মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল। এইটা লিখবে এই উত্তরটা যে প্রশাসনিক কর্মীগণ এবং সেনা ছাড়াও মৌর্য শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল তার গুপ্তচর বাহিনী। মৌর্য সম্রাটরা বিভিন্ন কারণেই গুপ্তচরদের নিয়োগ করতেন। এক হচ্ছে সংবাদ সংগ্রহ, তো এটাই হচ্ছে গুপ্তচরদের কাজ। তো গুপ্তচরদের কাজ ছিল সংবাদ সংগ্রহ করা। সাম্রাজ্যের বিভিন্ন অংশের খোঁজ খবর জোগাড় করার জন্য মৌর্য সম্রাটরা গুপ্তচরদের নিয়োগ করতেন। আর নজর রাখা বিদেশি রাজ্যের খবর, রাজ্যের অচেনা বা সন্দেহজনক লোকজনের উপস্থিতি, রাজকর্মচারী এমনকি রাজপুত্রদের উপরে নজর রাখার জন্য গুপ্তচরদের নিয়োগ করা হতো। তিরেতে দিয়েছে মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কিরূপ ছিল। না, ওর সাথে আরেকটা আছে, অথবা কুষাণকারা। কুষাণকারা এটা আছে বইয়ের 87 পেজে।
এই যে কুষাণ কারা একটুখানি লিখে দেবে যে মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিমের দিকে চলে যায়। এরা এখনকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএজি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল জুসাং। তারা ব্যাকট্রিয়ার ওপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। তাহলে জুসাং হচ্ছে কুষাণ নামে তারা পরিচিত। ধীরে ধীরে কুষাণরা একটা বিরাট সাম্রাজ্য তৈরি করেছিলেন। তিনেতে বলেছে মৌর্য আমলে পুরুষ এবং নারীদের পোশাক কিরূপ ছিল। লিখবে মৌর্য আমলে সাধারণ পুরুষেরা অনেকটা আজকে ধুতি চাদরের মতো পোশাক পরতেন। মহিলারা পোশাকের উপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী এবং রাজপরিবারের নারী পুরুষ দামি পোশাক পরতেন। সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল। পশমের এ সময় কাপড়ের ব্যবহার ছিল বলেও জানা যায়। পুরুষেরা অনেকেই মাথায় পাগড়ি পরতেন। দামি পাথর এবং সোনার তৈরি গয়না পরতেন ধনীরা। ওর সাথে অথবাতে দিয়েছে গুপ্ত যুগে এই যে গুপ্ত যুগের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। এইটা লিখবে যে গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যে খানিক ঘাটতি দেখা যায়। এর একটা কারণ ছিল হুন আক্রমণ। এর ফলে রোমের সঙ্গে ভারতের বাণিজ্যে ভাটা পড়ে। তবে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশের সঙ্গে উপমহাদেশের বাণিজ্য জারি ছিল। পূর্ব উপকূলে তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি এই সময় আরো বাড়ে। তামিলনাড়ুর কাবেরী পট্টিনাম বন্দরেও নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। 5 বলেছে মহাবিহার বলতে কি বোঝো। আচ্ছা, মহাবিহার লিখবে যে মহাবিহার হলো বিহারের তুলনায় অনেক বড়। এগুলি আধুনিককালে বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। এখানে মূলত দেশ বিদেশের যোগ্যতা সম্পন্ন যে কোনো ছাত্র অধ্যয়নের জন্য আসতো, যেমন তক্ষশিলা মহাবিহার। অথবাতে বলেছে গুপ্ত যুগের ধাতু বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও। প্রাচীন ভারতে খনি এবং ধাতু বিজ্ঞানও ছিল যথেষ্ট উন্নত। বিভিন্ন ধাতুর অস্ত্রশস্ত্র, মুদ্রা, গয়না এবং মূর্তি এর প্রমাণ। ধাতু বিজ্ঞানের উন্নতির উদাহরণ মেহেরৌলির লোহার স্তম্ভটিতে আজও মরচে পড়েনি। তবে ধাতু বিজ্ঞান সম্পর্কে প্রাচীন লেখাপত্র বিশেষ পাওয়া যায়নি। ধাতু গলানোর কাজ রসায়নের জ্ঞান ছাড়া সম্ভব নয়। বিভিন্ন ঔষধ তৈরিতেও রসায়ন বিজ্ঞানের ব্যবহার হতো। পাশাপাশি সুগন্ধি দ্রব্য এবং খাদ্য তৈরিতেও রসায়ন বিজ্ঞানের ব্যবহার ছিল। 5 দিয়েছে গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কি ছিল। যেগুলো ছায়া প্রকাশনী থেকে দিচ্ছে, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে লিখে নেবে। লিখবে কুষাণরা ভারতীয় উপমহাদেশে আসার পরে এদেশে বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প নামক এক মিশ্র শিল্পরীতির উদ্ভব ঘটায়। এই যে এই 2 লাইন লিখবে এখান থেকে, এটা এই উত্তরটা। তার সাথে লিখবে যে প্রকৃতি হচ্ছে গান্ধার শিল্পে গ্রিক, রোমান, ইরানীয় আর মধ্য এশীয় শিল্পের ছাপ মেলে। যদিও এই গান্ধার মূর্তিগুলির আড়ালে ভাবনা চিন্তা ছিল ভারতীয় শিল্পরীতির। বৈশিষ্ট্য হচ্ছে গান্ধার শিল্পরীতি মেনে মূর্তিগুলির রং ছিল সোনালী, নাক ছিল টিকালো, ভুরু ছিল টানা, চোখ ছিল আধবোজা। এই মূর্তির পায়ের জুতোগুলি দেখতে ছিল রোমানদের জুতোর মতো। অথবাতে বলেছে উপমহাদেশের নাটক চর্চার উপরে গ্রিক প্রভাব কিরূপ পড়েছিল। এখান থেকে বলবে যে উপমহাদেশের নাটকের চর্চার উপরেও গ্রিক প্রভাব পড়েছিল। নাটকের মঞ্চ বানানো, পর্দার ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে সেই প্রভাব দেখা গিয়েছিল। নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয়। গ্রিকরাই এই পর্দা ফেলার প্রথা চালু করেছিল। তাদের যবন নাম থেকেই যবনিকা শব্দটি তৈরি হয়েছিল। সাহিত্য চর্চার প্রতি এই শাসকদের অনেকে উৎসাহী ছিলেন। এই পর্যন্তই লিখবে। 5 আসি। 5 আয়তে দিয়েছে গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও।
বলেছে গুপ্ত আমলে স্থাপত্য শৈলীর পরিচয় দাও। এই যে গুপ্ত এবং পল্লব আমলের শিল্প চর্চা, যে স্থাপত্য এক হচ্ছে স্তূপ এবং চৈত্য। আচ্ছা, এটা লিখবে যে প্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশে স্থাপত্য শিল্পের নানা বিবর্তন ঘটে। মৌর্য যুগ থেকে কুষাণ যুগ পর্যন্ত স্থাপত্য শিল্পের নানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। স্তূপ চৈত্য আর বিহার নির্মাণ। এই যে স্তূপ আর চৈত্য। স্তূপ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার দেহাবশেষের উপর স্তূপ তৈরি নির্দেশ দিয়ে যান। মৌর্য যুগের আগে পর্যন্ত অর্ধ গোলাকার মাটির ঢিবিগুলি ছিল স্তূপ। মৌর্য যুগের পরবর্তী সময়কালে স্তূপ তৈরির রীতি বাড়ে। স্তূপের চারিদিকে ভাস্কর্য খোদিত তোরণ থাকতো। স্তূপের চারিদিকে উপাসনার জন্য প্রয়োজনীয় প্রদক্ষিণের পথও বানানো থাকতো। শাসক এবং ধনী ব্যক্তিদের উদ্যোগে মূলত স্তূপগুলি তৈরি করা হতো। কয়েকটি বিখ্যাত স্তূপ হলো ভারহুত, সাঁচি, অমরাবতী স্তূপ। চৈত্য হচ্ছে স্তূপের সঙ্গে সরাসরি পাহাড় কেটে তৈরি করা হতো চৈত্য। গুহাবাস হিসাবে তৈরি চৈত্যের আকার হতো লম্বাটে ধরনের। চৈত্যের শেষ প্রান্তে উপাসনার জন্য একটি স্তূপ তৈরি করা হতো। সাতবাহন আমলে নাসিক, পিতলখোরা, কার্লে ইত্যাদি অঞ্চলে চৈত্য তৈরি করা হয়েছিল। আর ওর সাথে দিয়ে দেবে মন্দির, যে স্থাপত্য হিসাবে গুপ্ত আমলের মন্দির তৈরি শুরু হয়। সাধারণত ইট বা পাথর দিয়ে মন্দিরগুলি তৈরি করা হতো। পাশাপাশি পাহাড় এবং পাথর কেটে মন্দিরও তৈরি হতো এই যুগে। ওর অথবাতে বলেছে জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চা কিভাবে সমস্যা তৈরি করেছিল। এটা আছে বইয়ের 119 পাতায়। এই উত্তরটা লিখবে যে জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল। বলা হতো আগের জন্মে পুণ্য করলে পরের জন্মে রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। এ ধরনের কথা চিকিৎসা বিজ্ঞানের বিরোধী ছিল। রোগ সারাতে গেলে নানান রকম খাদ্যের কথা বলা ছিল, অথচ সেই খাদ্যের অনেকগুলি ধর্মশাস্ত্রের মতে খাওয়া বারণ ছিল। ফলে ধর্মশাস্ত্রের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সময় বিরোধ তৈরি হয়েছিল। সুশ্রুত সংহিতা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ ছিল সব ব্যবচ্ছেদ বা মরা কাটা, অথচ ধর্মশাস্ত্রের মতে শব বা মৃতদেহ ছোঁয়া নিষেধ ছিল। ফলে মরাকাটা নিষিদ্ধ হওয়ার জন্য শারীরবিদ্যা ও শল্য চিকিৎসার চর্চা ধীরে ধীরে কমে গেল। বাগভটের পর থেকে শল্য চিকিৎসার ব্যাপারে তেমন উৎসাহ ছিল না। তাছাড়া চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্রতা বিচার করতেন না। ফলে প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসা বিদ্যার বিরোধিতা তৈরি হয়। 5-এ 2 নম্বর দিয়েছে কারিগরি এবং ব্যবসায়ীদের সংঘগুলির কাজ কি ছিল। লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকেই ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে গিয়েছিল। পাশাপাশি তৈরি হয়েছিল ব্যবসায়ী এবং কারিগরিদের সংঘ। সংঘগুলি কারিগরি ও ব্যবসা সংক্রান্ত বিবাদ মেটাতো। তাছাড়া পেশাগত নিরাপত্তার দিকেও খেয়াল রাখতো সংঘগুলি। জিনিসের গুণমান ও দাম ঠিক রাখাও সংঘের কাজের আওতায় পড়তো। সংঘগুলি শ্রেণীগণ ইত্যাদি নামেও পরিচিত ছিল। কুষাণ যুগে এক একটি পেশাকে কেন্দ্র করে আলাদা গ্রাম গড়ে উঠেছিল। শ্রেণী বা সংঘগুলি নিজস্ব আইন মোতাবেক চলত। তবে গুরুতর গোলমাল দেখা দিলে রাজা বা সম্রাটরা ব্যবস্থা নিতেন। শ্রেণী বা সংঘগুলি নিয়মিতভাবে নগদ অর্থের লেনদেন করত। সমাজের বিভিন্ন মানুষ এখানে আমানত অর্থ জমা রাখত। নগদ অর্থ ছাড়াও জমি, গাছ ইত্যাদি স্থায়ী আমানত হিসাবে রাখা হতো। সেই জমা আমানতের ওপর সুদও দেয়া হতো। ওই আমানত অর্থ বিভিন্ন শিল্পে মূলধন হিসাবে দেয়া হতো। এইভাবে শ্রেণী বা সংঘগুলি এক ধরনের ব্যাংকের মতোই কাজ করত। নর্মদা নদীর উত্তরের হীরের খনি নিয়ে কুষাণ, সাতবাহন আর শকক্ষত্রপদের মধ্যে লড়াই চলেছিল। গুপ্ত এবং তার পরবর্তী আমলে সংঘগুলির অর্থনৈতিক গুরুত্ব আরো বেড়েছিল। শ্রেণীর কাজকর্মে তদারকির জন্য বেশ কিছু কর্মচারী বহাল করার তথ্য পাওয়া যায়। নগরের নানা শাসন কাজেও ধনী বণিকদের ভূমিকা বাড়তে থাকে। এই আমলে বণিকরাও কারিগরদের মতো সংঘ বানাতে শুরু করেন। বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকরাম বলা হতো। অথবাতে বলেছে সাতবাহন আমলে গ্রাম জীবন কেমন ছিল। খ্রিস্টীয় প্রথম অথবা দ্বিতীয় শতক নাগাদ সাতবাহন রাজা হাল একটি বই সংকলন করেন। প্রাকৃত ভাষায় লেখা ওই বইটির নাম গাথা সপ্তশতী, মানে 67 গাথার সংকলন। এই বইতে সেই সময় দাক্ষিণাত্যে গ্রাম জীবনের
নানার দিক সম্পর্কে জানা যায়। বইয়ের সমস্ত চরিত্রই গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীরা ছিল মূলত কৃষিজীবী। ধান, তেলের বীজ, কার্পাস এবং শন ছিল প্রধান ফসল। গ্রামের বাড়িগুলি খড় দিয়ে ছাওয়া আর পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। পুকুর, ফুলের বাগান ও বটগাছ সব গ্রামেই দেখা যেত। গ্রামে নানা রকম গৃহপালিত পশু পাখি ছিল। গ্রামে চওড়া এবং সরু দুই রকমের রাস্তাই ছিল। বর্ষায় রাস্তাগুলি কাদায় ভরে যেত। গ্রামের শাসন ছিল গ্রামনির হাতে। চুরি ডাকাতি থেকে টাকা পয়সা বাঁচাতে অনেক সময় অনেকে সেগুলি মাটির নিচে পুঁতে রাখতো। বিভিন্ন রকম বাজনা এবং ছবি আঁকার চল ছিল গ্রামগুলিতে। উৎসবের সময় গ্রামের লোকেরা নাচ গান ও বাজনায় মেতে উঠত। সূর্য, অগ্নি প্রভৃতি দেবতার পুজো হতো মন্দিরে। গ্রামে বৌদ্ধ ধর্মেরও প্রচলন ছিল। দ্বিতীয়তে বলেছে মৌর্য সম্রাট এবং গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো। এই উত্তরটা লিখবে যে মৌর্য সম্রাট হচ্ছে, এক হলো মৌর্য শাসন কাঠামোয় সম্রাটের হাতে ছিল চূড়ান্ত ক্ষমতা। দুই হচ্ছে মৌর্য সম্রাটরা দেবাংপ্রিয় উপাধি নিয়ে প্রজাদের কাছে দেবতার মতো সম্মানীয় ব্যক্তি হিসাবে নিজেদের তুলে ধরেন। আর গুপ্ত শাসন কাঠামোয় গুপ্ত সম্রাটদের হাতেই চূড়ান্ত ক্ষমতা ছিল। গুপ্ত সম্রাটরাও নিজেদের দেবতার সঙ্গে তুলনা করতেন। আর মৌর্য সম্রাটরা কোনো যজ্ঞ করে নিজেদের ক্ষমতা দাবি করেননি। গুপ্ত সম্রাটরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা দেখানোর জন্য বড় বড় যজ্ঞ করেছিলেন। অথবাতে বলেছে অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। লিখবে অশোকের ধর্ম বা ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়, তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই। এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথাও। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের উপরেই বেশি জোর দেয়। হিংসা না করার মূল কথা, প্রাণী হত্যা বন্ধ করার উপরেও জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরেও তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্য কথন এইসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলো বিশেষ কারোর জন্যই নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত।